আমি তো মনে করি যে বিচার বিভাগ স্বাধীন না। যেদিকে বাতাস চলে সেদিকে বিচার বিভাগ চলে, বাতাসের সাথে বিচার বিভাগ চলে। বিচার বিভাগ ওইভাবে আমি মনে করি না যে স্বাধীন আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিচারক। আমাদের বিচারকরা মনে করেন যে তারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, এবং যতদিন তারা মেন্টালি এইখান থেকে ফ্রি হবেন না যে আমি কারোর চাকরি করছি না, আমি আইনের শাসন, সংবিধান, আইন এবং আমার বিবেক দিয়ে কাজ করব। আমাকে সরকার কি বলল না বলল এইটাতে যাব না। আইল টেল ইউ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখন যে ডিভিশন বেঞ্চ, যে 2 জজের বেঞ্চ হোক, সেখানে কিন্তু 3 জন জজ আছে। এখন 2 জন বসে উপরে আর 1 জন বসে নিচে। এখন তুমি বলবা যে এটা কিভাবে আমি বললাম? এইভাবে বললাম যে কোনো বিচারক কোনো আদালতে একটা ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস না করে কোনো অর্ডার দেয় না। তারা উপর থেকে জিজ্ঞেস করে যে এইটাতে তো উনি চাচ্ছেন, ঠিক আছেন, ঠিক আছে, অথবা এইটা একটু দেখে আসবেন। এই প্রবলেমটা ক্রিয়েট করেছে মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেল হিসাবে। আগে কোনোদিন ডিএজি এজিরা কোর্টে থাকতো না, বিচারকরা স্বাধীনভাবে বিচার করত। যদি বিচারক মনে করতেন যে আমি শুনতে চাই, তাহলে উনি খবর দিতেন যে 2টার সময় অ্যাটর্নি জেনারেলকে আসতে বলো বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলকে আসতে বলো। মাহমুদুল ইসলাম যখন অ্যাটর্নি জেনারেল হলো, তখন উনি সবখানে উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এইগুলিকে বসিয়ে দিলেন কোর্টের মধ্যে, ডিউটি দিয়ে দিলেন যে এই কয়েকজন এইখানে বসবে, এই কয়েকজন অমুক কোর্টে, এই কয়েকজন অমুক কোর্টে। এবং অ্যাটর্নি জেনারেলের অফিসে যেহেতু পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস হলো, এই জন্য এখন কোনো হিসাব নাই যে অ্যাটর্নি জেনারেল অফিসে 50টা লোক থাকবে না 100 জন থাকবে না 200 জন থাকবে। যখন ইচ্ছা তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, রাষ্ট্রপতির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাচ্ছে। মাহমুদুল ইসলাম কবে ছিল? 18 বছর কোথায়? মাহমুদুল ইসলাম তো ছিল আওয়ামী লীগের আমলে। কেস নবী যখন রিজাইন করলো, তারপরে আসলো। বিচার বিভাগ তো বাতাসের সাথে চলছে, আমরা যেটা দেখছি এখন। সো এইটা আগে স্বাধীন ছিল, এরশাদ সাহেবের সময় স্বাধীন ছিল, তার আগেও স্বাধীন ছিল। কেন আমি এই কথাটা বলছি? বলার পিছে যে হলো যে আগে বিচারকরা মনে করতেন দ্যাট আমি সুপিরিয়র, আমার সাথে সরকারি ইসের সাথে কোনো নেই, আমি সরকারকে যা বলতে চাই বলবো, সংবিধান অনুযায়ী কাজ করব। কিন্তু এইটা এখন নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি দেখি হাবিবুর রহমান শেলী সাহেবকে দেখি, শাহাবুদ্দিন সাহেবকে দেখি, মুস্তাফা কামাল সাহেবকে দেখি, বা আরও যারা ছিল, লতিফুর রহমান সাহেব এত স্ট্রং ছিলেন না, বাট অন্যরা, মাহমুদুল আমিন চৌধুরী সাহেবকে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা স্বাধীন ছিল। এখন যে বিচারকরা আছেন এরা স্বাধীন না, কোনোভাবেই স্বাধীন না। এরা বাতাসের সাথে মুভ করে, বাতাস যেদিকে থাকে। এবং স্বাধীন করতে হলে আমাদেরকে অ্যাটর্নি জেনারেল অফিস রিফর্মস আনতে হবে, আইদার অ্যাটর্নি সার্ভিস করতে হবে যেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টসগুলি বন্ধ হয়ে যায় একদম টোটালি। নো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস, তারা পরীক্ষা দিয়ে প্রপারলি তারা আসবে এখানে, তাহলে একটা হতে পারে। এবং নো অ্যাটর্নি জেনারেলস অফিসার উইল সেট ইন দ্য কোর্ট, সো দ্যাট ওরা স্বাধীনভাবে বিচার করতে পারে। এখন তা পারছে না এই মুহূর্তে, তো আমি দেখি না, বিকজ এই মুহূর্তে যে সরকারটি আছে তারা কোনো পরিবর্তন করছেন না। আগামীতে যে সরকার আসবে তারাও মনে হয় না যে কোনো পরিবর্তন করবেন এটাতে। তার কারণ হচ্ছে সবাই চাইবে যে এখন করব না, পরে করব, এখন আপাতত যেভাবে চলছে সেভাবেই চলুক, ওই ফায়দা নেওয়ার জন্য। কোনো নীতি নাই আইনজীবীদের, আমাদের কারোর কোনো নীতি নাই। আমরা 1 নম্বর হচ্ছে নীতি তো নাই, দ্বিতীয়ত হচ্ছে আমাদের লার্নিংও নাই, নলেজও নাই আমাদের, যেটার জন্য আজকে বার অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আর বার যতদিন দুর্বল থাকবে কোথাও কোনো কিছু ঠিক হবে না। জুডিশিয়ারি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি বার দুর্বল থাকে। আর বার দুর্বল থাকবে যতদিন পর্যন্ত জজ সাহেবরা
তারা রিসেপটিভ না হয়, তারা যতক্ষণ পর্যন্ত বলে না যে তোমরা এইভাবে করে এটা আমি শুনবো না, এটা রিসার্চ করো, অমুক করো, তমুক করো, বিকজ সেই জাজেসকে তো আমাদেরকে হেল্প করতে হয় আইন দেখিয়ে, নজির দেখিয়ে। সো যতক্ষণ ওরা যখন এই নজির দেখে রিসেপটিভ হবে, যখন ওই ডিভিশন বেঞ্চ ফুল বেঞ্চ হয়ে যাবে না অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে, অথবা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে যাবে না ওদের দ্বারা, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ করতে হলে স্টার্ট করতে হবে আমাদেরকে এদেরকে দিছি। আইল টেল ইউ সামথিং, এক সময় তুমি হয়তো জানো না, আমরা এখানে বার কাউন্সিল ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছিল। প্রথমে করেছিল কন্টিনিউইং লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম, তারপরে বার কাউন্সিল যারা অ্যাডভোকেট হিসাবে ভাইভার পরে সিলেক্ট হয়ে যেত তাদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করা ছিল। আর ওই ট্রেনিং প্রোগ্রামে আমরা মোরালিটি অ্যান্ড এথিক্সও ওইখানে ক্লাস নেওয়া হতো। ক্লাস কারা নিত? জজ সাহেবরা নিতেন, আমরা নিতাম, অনেকেই নিতেন সেখানে। সো এইটাতে তখন যারা এসেছে তাদের মধ্যে তো তারপরেও কিছু এথিক্স আছে, তাদেরকে শেখানো হয়েছে কিভাবে তুমি নজির বের করবা, কিভাবে দেখতে হয়, কীভাবে করবে। এখন তো ওইগুলি বন্ধ করে দিয়েছে, এবং এই বন্ধ করার পিছেও হাত হলো খন্দকার মাহবুব হোসেন সাহেবের। উনি এইটাকে বন্ধ করার মধ্যে উদ্যোগ নিয়েছেন। জাস্টিস ফজলুল করিম সাহেব উনিও উদ্যোগ নিয়েছেন এগুলি বন্ধ করার জন্য। সো এই প্রবলেমসগুলি তো ক্রিয়েট হয়েছে, যার জন্য এখন কারোর ট্রেনিংও নাই, কারোর ট্রেনিং নাই। আর যদি ট্রেনিং হয় তাহলে তো আমি ইউসি আমার ভিউ কি, তুমি উকিল হয়ে গেলা, ইউ উইল গো অ্যান্ড অ্যাপিয়ার ইন অল কোর্টস, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি তোমাকে বাধা দেবো কেন? বিকজ তোমার যদি ওরকম সুন্দর লেভেল হয়, তোমার যদি নলেজ হয়, তোমার যদি এডুকেশন প্রপার হয়, তাহলে এখন পান দোকানের মতন খুলে বসেছে তোমার ল কলেজেস পুরা বাংলাদেশে, পান দোকানের মতন খুলেছে। এখানে তো কিছু হচ্ছে না, লাইব্রেরি নাই, ল কলেজেসের লাইব্রেরি নাই। তো এই আমাদের অনেক সমস্যা আছে। আর তুমি যদি এখন এখানে ইন্ডিয়াকে দেখো, তারা খুব সুন্দর লিগ্যাল এডুকেশন এমন করেছে যে এখন তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে যেতে হয় না, এত হাই স্ট্যান্ডার্ডের করেছে। আমরাও এখানে করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আমরা ওইখানে যিনি এইটার উদ্যোক্তা ছিলেন, ওনার নাম ছিল মাধব মেনন। মাধব মেনন সাহেবকে আমরা এখানে এনেছি কয়েকবার, আনার পরেও আমরা এটা করতে পারি নাই, কোথাও না কোথাও আমরা বাধাগ্রস্ত হয়েছে। সো এই ল এডুকেশন যদি তোমার প্রপার না হয়, তোমাকে একটা কথা বলি, আজকে যদি তুমি বিদেশি লয়ার্সকে এখানে সুযোগ দাও, তাহলে এইখানকার যে 1 to 10 লয়ার্স আছে ওরা তখন চলে যাবে মাইনাসে, চলে যাবে সব। সরকার খুব চালাক ছিল। কিভাবে চালাক ছিল একটা উদাহরণ দিই। তারা তাদের লোককে দিয়ে একটি মামলা করাতো যে প্রত্যেক ইসের পরে জয় বাংলা বলতে হবে, জয় বঙ্গবন্ধু বলতে হবে, আদালত রায় দিয়ে দিত, সেটা হয়ে গেল। এখন ওই পরিস্থিতি হয়তো এই মুহূর্তে নাই। সো এইটা যেটা হলো, এইটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা আছে, সেটাও আমাদের জন্য, আমরা কম শিক্ষিত হলে যা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে আমরা অ্যাবিউজ করেছি, পলিটিক্যাল পারপাসের জন্য অ্যাবিউজ করেছি আমরা, রাজনৈতিক ফায়দার জন্য আমরা সিস্টেমসগুলি অ্যাবিউজ করেছি, আমরা জুডিশিয়ারিকেও অ্যাবিউজ করেছি। এখন যে জুডিশিয়ারি ধরো এক সময় তোমাকে দণ্ড দিয়েছে, ওই জুডিশিয়ারি কিন্তু এখন তোমাকে খালাস দিয়ে দিচ্ছে, একদম টোটাল খালাস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার ওই খালাস অর্ডারের এগেনস্টে রাষ্ট্র আপিল করছে অ্যাপেলেট ডিভিশনে, ঠিক আছে? সো দ্যাট অ্যাপেলেট ডিভিশন এখানে খালাস দিয়েছে, খুব ভালো জাজমেন্ট হয়তো হয় নাই, ওইখান থেকে আরও ভালো জাজমেন্ট লেখে একটা সিল করে দেবে যে ঠিক আছে এটা এইভাবে হবে। সো এই যে জিনিসগুলি, আমরা সিস্টেমকে অ্যাবিউজ করছি, আমাদেরকে এটা করা উচিত না। সো কী দরকার, যদি আমি খালাস পায়ে গেছি হাইকোর্ট থেকে, তাহলে অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছি কেন?
ওয়াই এম আই গোয়িং টু দি অ্যাপিলেট ডিভিশন? ওইখানে গিয়ে ফিক্সড গেম খেলছি, ওই যে খেলা হয় না ক্রিকেটের খেলা, ফিক্সড ম্যাচ বলে না, ফিক্সিং 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 শুড নেভার বি অ্যালাউড। আপনি লিভ দিলেন 2 সপ্তাহ আগে, 2-3 সপ্তাহের মধ্যে আপনি আপিল শুনানি করছেন, আর আপিল নাই। যাদের 5 বছর আগে ছিল, যাদের 10 বছর আগে আপিল করা আছে, এইটার জন্য এত তাড়াহুড়া কেন? আমি 106-এর যে মামলা করেছি শুনানি করতে পারছি না, কিন্তু আজকে লিভ দিয়ে আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে শুনানি করছেন কেন? 106 যেটা আমি করেছি সেটা তো রাষ্ট্রের সাথে ফ্রড হয়েছে। আমি এই অ্যাপিলেট ডিভিশনকে বলছি যে আপনি দেখান না, আপনার কাছে তো রেকর্ড থাকার কথা।